আজকে দেখলাম যে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এবং বর্তমান তৃণমূল নেতা কাইজার আহমেদ তারাও বলছেন যে শওকত মোল্লাকে ভাঙড় থেকে আমরা তাড়িয়ে দেব। দেখুন এই বিষয়ে আমি বলতে চাই, আমি বারবারই বলে সাধারণ ভাঙড়বাসীর জন্য এইটাই সাঁতার টেনে ভাঙড় ঘটনা মোবাইল নিচে বাংলায় একটা কথা আছে, ভেনে কুটে মরে সাঁতার টানো যেরকম ভাবে। এখন ভাঙড়ে যে তানারাও সৎ এটা বলা বড় মুশকিল, কারণ বিগত দিনে এই আরাবুল ইসলাম বারবার তোলার দায়ে কখনো জেলে গিয়েছে, কখনো খুনের মামলায় জেলে গিয়েছে। সুতরাং এদেরকে শওকত মোল্লার বিরুদ্ধে কোনোদিনও কথা বলতে শোনা যায়নি। যখন দেখলো যে প্রকৃত শওকত মোল্লাকে একটা টাইট করে এনেছে, ঠিক তখন আজকের এই আরাবুলের মতো এবং কাইজারের মতো সুবিধাভোগী যারা নেতা তারা আবার কিন্তু ময়দানে নেমে পড়ল। সুতরাং এদের থেকে আমি সাধারণ ভাঙড়বাসীকে বলবো এদের থেকে একটু দূরে থাকতে, কারণ আগামী দিনে এই ভাঙড় 148 বিধানসভাকে একেবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি কিন্তু পাখির চোখ করে রেখে দিয়েছেন। এবং এখানে কিন্তু 13টা অঞ্চল আছে, এই 13টা অঞ্চলেই স্বচ্ছ ফেস এবং নূতন ফেস কিন্তু তারা কিন্তু রাজনীতির ময়দানে নামবে। এনারা যে সুবিধাভোগী সেটা কিন্তু ভাঙড়ের মানুষ আজকের অলরেডি বুঝতে পেরেছে। শওকত মোল্লার সাথে সাথে ভাঙড়ে আরও যারা দুর্নীতিগ্রস্ত নেতা, বারবার আমি তাদের কথা বলেছি যে দুর্নীতিগ্রস্ত নেতাদের কোনো স্থান কিন্তু ভাঙড়ে নেই, তাদের বিরুদ্ধে যতটুকু করার আমি করব। আপনি তাহলে মনে করছেন যে নতুন মুখের মধ্যে আপনি অন্যতম? না, সেটা আমি বলবো না, সেটা সময় কথা বলবো। এবং আমাদের যিনি দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি হয়েছে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়ের কাছে আমি করজোরে আবেদন করব যে আপনাকে বারবার কাইজার আহমেদ প্রেস মিডিয়াতে বলছে যে আমি জাহাঙ্গীর খান অনুগামী এবং জাহাঙ্গীর খানের ভাঙড় বিধানসভা রাইট হ্যান্ড, আপনি দয়া করে এই বিষয়ে আপনি কিছু প্রেস কনফারেন্স করে কিছু অন্তত বলুন সাধারণ মানুষের কাছে। ভাঙড়ের আপামর মানুষ, সাধারণ মানুষ শুনতে চায়, কারণ এই কাইজার আহমেদ বলো বা এই আরাবুল ইসলাম বলো বা শওকত মোল্লা বলো, এরা যে কোন জায়গায় আছে বা এরা বিগত দিনে কোন জায়গায় ছিল এটা কিন্তু ভাঙড় ক্যানিংয়ের মানুষ জানে। আপনার তো খুশি হওয়ার কথা, আপনি বলেছেন যে ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লাকে আমি তার ক্যানিং পূর্ব বিভাগে পাঠিয়ে দেবো, সেই জায়গায় আরও দুজন তারপর প্রাক্তন তৃণমূল নেতার সংযোগ হলেন, খুশি হওয়ার কথা তো না। তারা রাজনীতি করুক, এই নয় যে ভাঙড়ে আবার এসে তারা আবার একদম সামনের সারিতে রাজনীতি করবে, রাজনীতি সাপোর্টার তার। এইটা আজকের এত প্রেস মিডিয়া ডাকার মানে কি, যে তাদের মূল উদ্দেশ্য হলো যে ভাঙড়ে আমরা ফের টিকিট নেব। ভাঙড়ের মানুষ এটা চায় না, যারা দুর্নীতিমূলক নেতা তাদেরকে কিন্তু ভাঙড়ের মানুষ চায় না, কোনো কিছুতেই চায় না। ভাঙড়ের স্বচ্ছ ফেস আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব প্রেস কনফারেন্সের মাধ্যমে যে তিনি যাতে ভাঙড়ে যে এত বারবার এত খুনোখুনি রাজনীতি হচ্ছে, এত লুটেরা রাজ করছে, ভাঙড়ে একদম স্বচ্ছ ফেস যার কথায় মানুষ এক কথায় ভোট দিয়ে দেবে এবং ভাঙড়ে এত রাজনৈতিক মিটিং মিছিল হবে না, কোনো মায়ের কোল খালি হবে না। তিনি ভাঙড়ের দিকে একটু স্পেশালি নজরটা দিন। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে শওকতপন্থী যে রয়েছে বাহারু আরো সব যারা রয়েছে, তারপরে আপনার আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, সবাইকে বাদ দিয়ে নতুন মুখ নিয়ে ভাঙড়ে তৃণমূল দল করার চিন্তা ভাবনা। যেহেতু আমি তৃণমূল দলটা করছি, আমার বাদ দেওয়ার ক্ষমতা কারো নেই। প্রত্যেকের বাড়িতে দুটো ভোট হলেও আছে, কারো বলবো না যে এ তৃণমূল থেকে বাদ যাবো, তৃণমূল থেকে বাদ যাবো। দল সবাই করতে পারে, কিন্তু দলের ভিতরে কার নেতৃত্ব ভালো এবং কে সাধারণ গরিব মানুষের পরিষেবা দেবে, যে মাননীয় মুখ্যমন্ত্রী যে 94টা প্রকল্প আছে সাধারণ মানুষ যাতে পুরোটা পায়, কেউ যাতে কোনো অংশে বঞ্চিত না হয়, সেই দিক নজর রেখে ভাঙড়ের স্বচ্ছ ফেস যারা আছে তারা অন্তত রাজনীতির ময়দানে চলে আসে। সেই কবে 2006 সালে একবার এমএলএ হয়েছিল, সেই এখনও সেই নাম ভাঙিয়ে চলে যাচ্ছে যে ভাঙড়ের প্রাক্তন এমএলএ আমি। কি ওই এমএলএ হওয়ার পিছনে বলি, ভাঙড়ে চিলাতলায় ওনার নামটা হচ্ছে হিন্দু মানুষ, ওনার নামটা ভুলে যাচ্ছি আমি, তিনি কিন্তু ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা আনার মূলে ছিল। অমিয় আচার্য কাকা, খুব বর্ষিয়ান নেতা,
তিনি কিন্তু 2006-এ প্রকৃত এমএলএ হওয়ার যোগ্য ছিল, কিন্তু তাকে কিন্তু দল টিকিট দেয়নি না। এখানে 2006-এ কিন্তু তার সঙ্গে দল গাদ্দারি করেছিল এবং আরাবুলির মতন একজন সিম্পল মানুষ টিকিটটা পেয়ে যায় এবং সে এমএলএ পেয়ে। সুতরাং আমি বারবার বলবো যে ভাঙড়ের নূতন ফেজের দরকার, কাকে দেখে কাকে বিশ্বাস করে মানুষ ভোটটা দেবে। সুতরাং আমি এই অনুরোধ, আমাকে অনেকেই ফলো করছে, শুধু যে সাধারণ মানুষ ফলো করছে তা নয়, আমি যা কিছু বলছি আমাকে অনেকেই ফলো করছে এবং আমার যতটুকু ছোটার আছে বা আমি যে দীর্ঘদিন ধরে রাজনীতি করি, আমি সব জায়গায় অলরেডি ছুটে বেড়াচ্ছি এবং প্রত্যেকেই কাছে গিয়ে আমি কিন্তু বলছি যে ভাঙড়টার দিকে স্পেশালি নজর দিন। এই যে আপনি বলছেন নতুন মন নিয়ে আসা আরাবুল কায়দার, শওকত বাহাদুর বাদ, তাহলে আপনি জাহাঙ্গীর খানের সঙ্গে এই বিষয়ে কি কোনো আলাপ আলোচনা হয়েছে কোনো রকম? দেখুন, তিনি হচ্ছে গরিব ও অসহায় মানুষের কণ্ঠস্বর। তিনি যেখানে পা রাখে, মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় পা রাখার আগে তিনি ভেবে নেয়। শওকত মোল্লাকে নয়নের মণি বলে, হাতটা ঠিক করে জাহাঙ্গীর খান দাদার কথা বলছি আমি। তিনি যেখানেই পা রাখে তিনি আলটিমেটলি ভেবে নেন যে সেই বিধানসভায় কি ধরনের মেডিসিন দিতে হবে বা সেখানে কার কি চরিত্র, কার কি ফেজ আছে। এই যে জাহাঙ্গীর খান আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিধানসভায় তিনি সভা করছেন, আজকে সোনারপুরে সভা করলো, কালকে দেখলাম বাসন্তীপুর সভা করলেন, তাহলে কি ভাঙড়ে এসে তিনি সভা করবেন, এরকম কোনো আলোচনা আপনার সঙ্গে হয়েছে? না, এটা সময় কথা বলবে, এটা আমি এই মুহূর্তে কিছু বলছি না। নিশ্চয়ই সে বিষয়ে কথোপকথন চলছে বিভিন্ন অ্যাঙ্গেল মারফত, সে বিষয়ে আমি কোনো কিছু বলছি না। কারণ মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় হচ্ছে তিনি গরিব ও অসহায় মানুষের কণ্ঠস্বর। তিনি যেখানেই পা রাখবে জনগণের ভিড় লেগে যাবে এবং তিনি যখন আমাদের ভাঙড়ে আসবে আমরা তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবো এবং হাজারে হাজারে মানুষ তার সঙ্গে আমরা থেকে তাঁকে আমরা ভাঙড় বিধানসভা থেকে স্বাগত জানাবো। কিন্তু বর্তমানে যে অবজারভার আছে, সে অবজারভার বলছে যে জাহাঙ্গীর খান দায়িত্ব পেল কোথায়? আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? সাংবাদিকদের উদ্দেশ্যে বলছে যে কোনো তো প্রমাণ নেই। সেই অবজারভার কথা উচ্চারণ করে আমি বলতে চাই, তিনি যে ভাঙড়ের অবজারভার, তিনি তার কোনো ওয়েবসাইটে দেখাক বা কোনো একটা লিখিত কাগজ দেখাক যে আমি ভাঙড়ের অবজারভার আছি। সুতরাং এই ধরনের ভ্যাট ব্যাকা উনি বন্ধ করে দিক, ওনার আর মাথায় কাজ করছে না। উনি ভাঙড়ের দায়িত্বে আছে কি না আছে ভাঙড়ের মানুষই এখন জানে। সুতরাং ওনার পিছনে যারা আছে বা সামনে আছে যারা, তাদেরকেই বলছে যে আমার সঙ্গে যারা আসবে, আমার কিন্তু জীবন মরণের লড়াই। সুতরাং আমার কাছে যে আসবে স্বচ্ছভাবে আসবে, কেউ খরগোশের মতো লুকিয়ে গিয়ে গর্তে ঢুকে পড়বে, এরকম নেতারা যেন আমার পাশে এসে না বসে। তার মানে তাদেরকে নিয়ে তার আতঙ্ক আছে। সুতরাং তার আর মাথায় কাজ করছে না যে আমি ভাঙড়ের দায়িত্বে আছি কিনা। আর আমি তো ভাঙড়ের মানুষের কাছে একদম, আমার যারা সমর্থক আছে ডাইরেক্ট আমি ফেসবুকে বলে দিয়েছি যে একটা যতক্ষণ না পর্যন্ত ভাঙড় নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হচ্ছে কোনো মিটিং মিছিল আপনারা যাবেন না। আচ্ছা, ভাঙড়ের মানুষ কার সাথে আছে? আপনি বলছে আপনার সাথে আছে, শওকত মোল্লা বলছে আমার সাথে আছে, এবং আজকের আরাবুল কায়দার বললো আমাদের সাথে আছে, এদিক নওশাদ সিদ্দিকীর সাথেও আছে। মানুষ কোন দিকে আছে ভাঙড়ের মানুষ? এটা সময় কথা বলবে, মানুষ কার সঙ্গে আছে এটা সময় কথা বলবে। জনরোষ প্রমাণ করে দেবে যেদিনকে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় ভাঙড়ের মাটিতে পা রাখবে, সেদিনকে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আজকে যে প্রেস মিট করলেন কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম, তারা কিন্তু ভাঙড়ের যে খুন খারাপি হয়েছে সমস্ত দায় কিন্তু শওকত মোল্লার ঘাড়ে চাপালেন। কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষ বলছেন যে পঞ্চায়েতে 23শে পঞ্চায়েতে কিন্তু এই আরাবুল, এই কাইজার শওকত মোল্লার সঙ্গেই ছিলেন। তাহলে শুধু শওকত মোল্লার ঘাড়ে দায় চাপিয়ে ছেড়ে দিলে ভুল হবে। এনারা বাজার গরম করতে চাইছে, এই আরাবুল ইসলাম কাইজার তা এনারা বাজার গরম করতে চাইছে। এনাদের উচিত রাজনীতিটা পিছনের সারিতে থেকে করা, এনাদের সামনের সারিতে মানুষ আর পছন্দ করে, আর এদের নিয়ে কথা না বলাই বেটার। আজকে কাইজার আরাবুল ইসলাম তিনি সাংবাদিক সম্মেলন করে শওকত মোল্লার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, কি বলবেন? না, এইসব বাজার গরম করা কথা, আর এনাদের কথা ভাঙড়ের মানুষ নেয় না। কারণ এনারাও একসময় ভাঙড়ে গুন্ডারাজ চালিয়েছে। ভাঙড়ের মানুষ নূতন ফেসকে ভাঙড়ের মানুষ চায় এবং ভাঙড়ের মানুষ এত মিটিং মিছিল পছন্দ করে না। ভাঙড়ের মানুষ এক শ্রেণীর মানুষ যেমন ঢ্যামনা, অল্প কিছু ঢ্যামনা টাদুর আছে, ভাঙড়ে কিন্তু 95% ভালো মানুষ বাস করে। সেক্ষেত্রে মানুষকে একটা বিভ্রান্তর মুখে ঠেলে দেওয়ার জন্য আজকের এই প্রেস কনফারেন্সটা করলো, একে আমি সমর্থন করি না কোনো কিছু। নতুন যে মুখ নিয়ে আপনি বলছেন নতুন ফেস চাচ্ছে,
তাই সেই নতুন ফেস আসবে কোথা থেকে? না, এটা সময় বলে দেবে, এটা সময় বলে দেবে, এটা ওয়েটিং লিস্টে আছে, সময় বলে দেবে। আপনি কি দিদির কাছে অনুরোধ করবে যে 26-এ নতুন কাউকে ভোটে দাঁড় করানো হোক বা? না না, সেটা সময় বলে দেবে, সেটা একদম সময় বলে দেবে। কিন্তু অনেকে দাবি করছে যে রফিকুল ইসলাম বাপি তিনি তো ভাঙড়ে ঢুকতেই পারছেন না। কে বলেছে? আমি অটোমেটিক ভাঙড়েই আছি, অটোমেটিক ভাঙড়ে আছি। আমি হাতিশালাতে আছি এবং আমি সারাদিন ভাঙড়ে থাকছি। যেহেতু আমার নিয়ে অনেক সমস্যা হচ্ছে, আমি একটু সেফ সাইডভাবে আছি, অটোমেটিক ভাঙড়ে আছি। আমি ভাঙড়ের ছেলে কোথায় যাবো? ভাঙড় ছেলে। ঠিক আছে। এই ধরনের মন্তব্য যারা করছে তারা আমাকে দেখে ভয় পাচ্ছে। শওকত মোল্লা কোনো রকম যোগাযোগ করছে না? না, আমি তো ওনার নাম্বার ব্লক লিস্ট করে রেখে দিয়েছিলাম বারবার। অন্য কোনো নাম্বার থেকে? না 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 না, ওনার লোকজন ফোন করছে, যে নাম্বার থেকেই ফোন করছে ব্লক লিস্ট করে দিচ্ছে। কারণ নেড়া একবার বেলতলায় যায়, বারবার বেলতলায় যায়। তাদের বক্তব্যটা কি বলতে চাইছে যে রফিকুল না ইসলাম? না, আমি কথাই বলবো না। আমি সেই ধরনের রাজনীতি ঘরের ছেলে না। আমি দেখুন, আমি কিন্তু প্রয়াত তৃণমূল নেতা মাননীয় সৌমেন মিত্রর চেলা। রাজনীতির অঙ্কটা আমি খুব ভালো বুঝি। আমি একবার যার দিকে পিছন ফিরিয়ে চলে আসি, তার দিক জীবনে কোনোদিনও তাকাইনি। আর আমি কোনোদিনও টাকার জন্য রাজনীতি করি না। আমি কোনোদিনও, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো, ওপর আল্লাহ পাক ভগবান আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, দুর্নীতি কি জিনিস 1 টাকা কোনোদিনও আমি যতদিন রাজনীতি করবো কেউ দেখাতে পারবে না। কিন্তু তারা তো পাত্তাই দিতে রাজি না, বলছে রফিকুল ইসলামের হেদায়েত দিক আল্লাহ। আর ওপর আল্লাহ তো আমাকে হেদায়েত দান করছে অলরেডি, তবেই তো আজকের আমি মানুষের নজরে এত ফেমাস।